আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, নিয়মিত নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক, বর্তমান সম্পর্ক কি হওয়া উচিত এবং কি অবস্থায় আছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের সর্বাধিক সহযোগিতা করেছিল। 2024 সালের 5ই আগস্টের স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের সাথে সম্পর্কের আমূল পরিবর্তন হয়। গত 7ই জানুয়ারি ছিল ফিলানি দিবস। এই দিন আবার আমি ডামি নির্বাচনেরও দিন। ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে সবসময় বড় ভাই সুলভ আচরণ করে থাকে। ক্ষেত্র বিশেষে ভারত দাদাগিরি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছায় যে তারা মনে করে যে ভারতের অঙ্গরাজ্য বুঝি তার প্রতিবেশী দেশগুলো। এই কাজ করতে যেয়ে আজ তারা বন্ধুহীন রাষ্ট্র। নেপালের মতো হিন্দু রাষ্ট্র আজ ভারতের চরম শত্রু রাষ্ট্র। বিগত স্বৈরাচারী সরকারের দহরম মহরম সম্পর্কের কারণে এই সম্পর্ক অন্যদিকে মোড় নিয়েছিল। শেখের বিটির কথাই, ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন ভারত তা মনে রাখবে। আসলেই মনে রাখছে। আমরা ভারতকে অনেক কিছু দিলেও ভারত আমাদেরকে সীমান্তে প্রতিনত লাশ উপহার দিয়েছে। সারা পৃথিবীর কোনো দেশ জুলাই অভ্যুত্থানের পর যখন হাসিনাকে আশ্রয় দেয়নি, তখন ভারত পতিত স্বৈরাচারকে বুকে আগলিয়ে রেখেছে এখনো পর্যন্ত। বর্তমান ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকে পাশের দেশ চরম বৈরিতাপূর্ণ আচরণ করে যাচ্ছে। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটা নিবন্ধ লিখেছে সম্প্রতি। এই নিবন্ধে সে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করেছে। কিন্তু একমুখী ব্যবস্থা ভারতের যেমন লেখক, যেমন বিভিন্ন প্রকারের প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া একপক্ষীয় ভারতের কথাবার্তা এগুলো প্রকাশ করে। ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের গণমাধ্যমে যে সমস্ত ভুয়া খবর ও প্রচার চালানো হয়েছে, ভারতের সাবেক ও বর্তমান নীতি নির্ধারণের বক্তব্য বিশ্লেষণের মধ্যে তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এই সাবেক জেনারেল লেখাটি এমন একটা প্রমাণ বহন করে। তবে জেনারেল নারাভানে হাসিনার পতনের পিছনের কিছু কারণ অন্তত উপলব্ধি করেছেন। হাসিনার পতন ও পলায়নের পর শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার দৃশ্য থেকে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা বড় ধরনের দুর্নীতির বিরুদ্ধে দমনপ্রিয়ন, 17 বছর ধরে দমনপ্রিয়নের বিরুদ্ধে একটা বড় ধরনের বহিঃপ্রকাশ। হাসিনা সরকারের সমান্তরালের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব বেড়েছে বলেও তিনি মনে করেন। তিনি আরও বলেছেন যে ভারতে হাসিনার উপস্থিতি ভারত বিরোধী দৃষ্টিভঙ্গি উস্কে দিচ্ছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর মানুষ কেন ভারত বিরোধী তা দিল্লির নীতি নির্ধারকরা বুঝতে পারেন না, আসলে বোঝার চেষ্টাও করেন না। আবার যখন বোঝেন তখন ভারতের আর কিছু করার থাকে না, উল্টো জনবিচ্ছিন্ন পতিত নেতাদের পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকার ছলচাতুরির আশ্রয় গ্রহণ করেন। শুধু বাংলাদেশ নয়, এমন ঘটনা অন্য দেশেও ঘটেছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটা অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কার্যকলাপ। সেখানে অনেক টাকাও খরচ করেছে এই জেনারেল নারাভানে স্বীকার করেছেন যে হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার কারণে বাংলাদেশের মানুষ ক্রুদ্ধ, কিন্তু এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারত এ ব্যাপারে এখন পর্যন্ত নীরবতা পালন করেছে। শেখ হাসিনা যে একজন অপরাধী ভারতের গণমাধ্যম কিংবা বুদ্ধিজীবীরা তা এখনও স্বীকার করেন না। হাসিনার পতনের শোকে তার মোহমান কৃতদাসের মতো বিশ্বস্ত হাসিনাকে বিচারের জন্য দিল্লি যে ফেরত দেবে না,
এ কথা আমরা সহজেই অনুমান করতে পারি। ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো একটা দল বা গোষ্ঠীর সাথে বিশেষ সম্পর্ক রক্ষা করে চলে। শেখ হাসিনা ছিলেন তেমনই একজন দিল্লির অনুগত কৃতদাসী। তাকে আশ্রয় না দিয়ে বিচারের জন্য তুলে দেওয়া হলে অন্য দেশের ভারতপন্থীরা দিল্লির প্রতি আস্থা হারাবে। এ কারণে ভূ রাজনৈতিক ক্ষতি মেনে নিয়েও ভারত অনুগত ব্যক্তিদের আশ্রয় ও সমর্থন দিয়ে থাকে। আবার প্রতিবেশীদের এসব দেশের প্রয়োজনে বিভিন্ন প্রকারের অস্থিরতা সৃষ্টি করে তাদের ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে বিভিন্ন নেটওয়ার্ক ব্যবহার করে এই পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সেই স্বৈরাচারী সরকারকে, তাদের মনোনীত সরকারকে। শেখ হাসিনার সঙ্গে দিল্লির শাসক গোষ্ঠীর সম্পর্ক নিবিড় ও পুরাতন। 1981 সালে যখন ইন্ডিয়ায় অবস্থান করছিল শেখ হাসিনা, তখন থেকেই শেখ হাসিনার পক্ষে ইন্ডিয়া সবসময় নির্লজ্জভাবে সমর্থন দিয়ে গেছে। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিতে আমরা ভারতের একই ধরনের ভূমিকা দেখছি। প্রকাশ্য ভারত বিরোধী বক্তব্য রাখছেন ভারতের রাজনীতিবিদরা। নেচে নেচে যে ময়ূক বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, এমন কথাও বিভিন্ন সময় প্রচার করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের নানা কল্পকাহিনী প্রচার করে বিশ্বজুড়ে চলছে বাংলাদেশ বিরোধী নানা প্রচারণা। এমনকি ভারতের উগ্রপন্থীরা বাংলাদেশ দূতাবাসে হামলা পর্যন্ত করেছে। এত নির্লজ্জভাবে হামলা করেছে যেটা আন্তর্জাতিক আইন আদালত সব কিছুর পরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভারত। গণহত্যার অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের এখন নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ভারত। আওয়ামী লীগ নেতারা জানেন তারা গণহত্যার দায় নিয়ে এদেশে রাজনীতি আর ফিরতে পারবে না। এই কারণে তারা কৌশল হিসেবে দেশকে অস্থিতিশীলতার রাখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা তার 1.5 দশকের স্বৈরশাসনে ভারতের প্রত্যক্ষ সমর্থন নিয়ে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। 2014 সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে নির্বাচন ব্যবস্থার উপর সরাসরি হস্তক্ষেপ করেন। হাসিনা এরপর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন থেকে দূরে রাখতে কখনো রাতের ভোট, কখনো ডামি ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। তিনি এজন্য পুরোপুরি ছিলেন ভারতের উপর নির্ভরশীল। মজা করে কাউয়া কাদের বলেছিল বাংলাদেশ ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর। হায় রে কাওয়া, কোথায় তুমি? ইন্ডিয়ার এমন দ্বিমুখীপূর্ণ আচরণ বাংলাদেশের সাথে সম্পর্কের চরম অবনতি হয়েছে। তারা চায় শেখ হাসিনাকে অনুগত দাসের মতো যেমন ব্যবহার করে আসছে এতদিন পর্যন্ত, এমনভাবে ব্যবহার তারাও করতে চায়। শেখ হাসিনা জানেন দেশের মানুষ কৃতকর্মের জন্য তাকে কতটা ঘৃণা করেন। তিনিও বিক্ষিপ্ত মানুষকে শত্রু বিবেচনা করছেন। পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দমন পীড়ন ও হত্যাকাণ্ডের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করেছেন। তার নির্দেশে অন্ততপক্ষে 2000 মানুষকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে আবু সাইদকে, মুগ্ধকে, অসীমকে। এছাড়া বিভিন্ন সময় আয়নাঘর সৃষ্টি করে বিভিন্ন ব্যক্তিকে, তার বিরোধী হুমকি স্বরূপ যে কোনো ব্যক্তিকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে গেছে।